নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি, কিন্তু একটু অন্য ধরনের, একটু নতুনভাবে আমি করার চেষ্টা করেছি। সাধারণত সব বাড়িতেই বোধহয় একটাই সমস্যা দেখা দেয় যে বাড়ির যে ক্ষুদে সদস্য তাকে কোনোভাবেই সবুজ শাকসবজি খাওয়ানো যাচ্ছে না। কিন্তু সেই সদস্যটি যদি হয় আমার বাড়ির সদস্যটির মতন, যে কিনা পনির ভালোবাসে, তাহলে কিন্তু তাকে আপনারা এইভাবে এই পনিরের যে সবুজ তরকারি আজ যেটা বানিয়েছি আমি, সেটা কিন্তু আপনারা একবার চেষ্টা করে দেখতেই পারেন। কথা দিচ্ছি সে কিন্তু আঙুল চেটে খাবে। তাহলে চলুন এই তরকারিটি বা এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপাদান লেগেছে সেগুলো আগে আমরা দেখে নিই। আমি এখানে নিয়েছি ব্রকলি। এই রেসিপিতে বেশিরভাগই সমস্ত সবুজ উপাদানই ব্যবহার করেছি। ব্রকলিগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি মটরশুঁটি বেশ খানিকটা, আর নিয়েছি ক্যাপসিকাম এরকম চৌকো করে কেটে নিয়েছি, রয়েছে পেঁয়াজ আর টমেটো। প্রথমে কড়াইতে তেল গরম করে আমি আগে পনিরগুলোকে ভেজে নেব হালকা। পনিরগুলোকে একটু বড় সাইজের করে কেটেছি, কারণ যাতে তরকারিতে পনিরটা সবার আগে ওদের চোখে ভেসে ওঠে। পনিরগুলোতে আমি নুন বা কোনো কিছুই মাখাইনি, এমনি পনিরগুলোকে কেটে নিয়ে আমি পনিরগুলো আগে ভেজে নিচ্ছি। পনির খুব নরম জিনিস হয়, তাই খুব বেশিবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেবেন না। দেখুন হালকা লাল রং ধরে গেছে পনিরগুলোতে। পনিরগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। পনিরগুলো এমন একটা পাত্রে তুলব যে পাত্রটিতে আমি আবার গরমে বা আগুনে বসাতে পারি। এইবারে এই কড়াইতে আমি সব পনিরগুলো ভেজে নেওয়ার পর যে পাত্রে পনিরগুলো তুলেছিলাম সেই পাত্রটি আমি গ্যাসের উপর বসিয়ে দেব। তাতে দেব বেশ কিছুটা জল, আর দেব বেশ কিছুটা পরিমাণে লবণ। এই লবণ জলে পনিরটাকে আমি বেশ খানিকক্ষণ একটুখানি ভাপিয়ে নেব আর কি। একদম ফুটতে শুরু করবে সেই পর্যন্ত অপেক্ষা করব না। জলটা মোটামুটি গরম হয়ে গেছে, বয়লিং প্রেসারে চলে আসবে, তখন আমরা নামিয়ে নেব। এবারে আবার কড়াই বসালাম। আস্তে আস্তে সব সবজিগুলো খুব হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে এর যে সবুজ রঙটা সেটা চলে যাবে, আর এর গুণাগুণটাও কিছুটা হলেও নষ্ট তো হবে। সেই জন্য খুব হালকাভাবেই আমরা সবজিগুলো ভাজবো। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি এখানে মশলার পেস্ট বানাবো। তার জন্য প্রথমে মিক্সির জারে নিলাম খানিকটা আদা, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। এই সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে চলুন দেখি ব্রকলিটার কি অবস্থা। দেখুন ব্রকলিটা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু সবুজ রঙটা একদমই নষ্ট হতে দিইনি, সবুজ রঙটা ইনট্যাক্ট রেখেছি। ব্রকলিগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই ভেজে নেব ক্যাপসিকামগুলো।
ক্যাপসিকামগুলোকেও ঠিক একই রকমভাবেই ভাজতে হবে, যাতে ওর সবুজ রঙটা নষ্ট না হয়ে যায়। দেখুন ক্যাপসিকামগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এই কোনো সবজি ভাজার সময়ই নুন বা লবণের ব্যবহার বা হলুদ গুঁড়োর ব্যবহার আমি কিন্তু করিনি। এরপরে এই তেলে আমি দেব কিছুটা পরিমাণে কাজু বাদাম। কাজুটাও হালকা লাল হবে সেরকমভাবে আমরা ফ্রাই করে আমি তুলে নেব। দেখুন কাজুটা সুন্দর একটা হালকা হালকা বাদামি রং ধরতে শুরু করেছে, সেরকম সময়ে কাজুটাকে আমি ওই সবজির সাথেই তুলে নিলাম। এবারে তেলে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধও হবে আর রঙটাও তাড়াতাড়ি ধরবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার একটা সুন্দর বাদামি রং এসে গিয়েছে। এবারে এর মধ্যে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যাতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা মিশিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে আমি হতে দেব 2 থেকে 3 মিনিট। দেখুন ঢাকনাটা খোলার পর কি সুন্দর টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে আর একটা সেই ম্যাশি ম্যাশি ভাব চলে এসেছে। এবারে এই টমেটো পেঁয়াজটাকে একটু ভালো করে তেলে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দেব। দিলাম অল্প জিরে গুঁড়ো, দেব অল্প ধনে গুঁড়ো আর দেব খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দেব হাফ কাপ দই, টক দই। এই সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলে কষিয়ে নেব। যেহেতু দই থেকে জল বেরোনোর একটা প্রবণতা থাকে, তাই খুব ভালো করে তেলে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরে দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কিশমিশ। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সাধারণত গরম মশলার গুঁড়ো রান্না শেষ হওয়ার পরেই আমি দিতে পছন্দ করি, কিন্তু এই ক্ষেত্রে কেন আগে দিলাম, যাতে ওই ধনেপাতা বাটা যেটা আমরা ব্যবহার করব তার গন্ধটা যাতে ডমিনেট না হয়ে যায়, যাতে গরম মশলার গন্ধটা খুব বেশি না আসে, ধনেপাতার গন্ধটা যেন বেশি পরিমাণে আসে, সেই কারণেই আমি গরম মশলার গুঁড়োটা আগে ব্যবহার করলাম। এরপরে আমি ওই যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে এই ধনেপাতার সবুজ রঙটা নষ্ট না হয়ে যায়।
দেখুন মশলাটা মিশে গিয়ে কি সুন্দর একটা গাঢ় সবুজ রং এসেছে। মশলাটাকে হালকা হাতে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আর তার সাথে দেব ভাজা সবজিগুলো। দই থাকার কারণে দেখুন দইটা যেহেতু আমরা খুব ভালো করে তখন কষিয়ে নিয়েছিলাম, তাই দইয়ের সমস্ত জল শুকিয়ে গিয়ে মশলাটা এখনই কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এবারে আমরা যে জারে মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সির জার ধোয়া জল এর মধ্যে খানিকটা দেব। কি সুন্দর একটা সবুজ সবুজ দেখতে রং হয়েছে। এর মধ্যে যখন পনিরের টুকরোগুলো পড়বে কত সুন্দর লাগবে বলুন তো, সবুজের মধ্যে সাদাটা দেখতে। হালকা একটু জল দিয়ে এই মশলাটা একটু ফুটতে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন মশলাটা ফুটে ওঠার পর কি সুন্দর একটা রং এসেছে। গ্যাস কিন্তু কমাবো না, গ্যাস কিন্তু ফুল সিমেই রাখবো আমরা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো কেন আগে দিলাম, যাতে এটা একটু মশলার সাথে কুক হয় আর পনিরের ভেতরেও এই ধনেপাতার যে একটা আলাদা সেন্ট রয়েছে, যে ফ্লেভার রয়েছে, সেটা যাতে পনিরের ভেতরেও ঢুকে যায়। এই সময় দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণে চিনি। আপনারা নিজেদের জিভের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আর দেব কসুরি মেথি। দিয়ে এটা খানিকক্ষণ ফুটে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। রান্না আমাদের কমপ্লিট। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। এইবারে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন পনিরের এই সবুজ তরকারি। যা যা উপাদানের মধ্যে ব্যবহার হয়েছে সবগুলোই গুণে ভরপুর, তাই অবশ্যই বাচ্চাদেরকে নির্দ্বিধায় এই খাবারটি খাওয়ান। দেখবেন আপনার বাচ্চা কিন্তু সবজি বেছে খাবে না। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই রেসিপিটি, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই রান্নাটিকে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।